তামাদি আইনের ৯ ধারা অনুসারে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতার কারণে উক্ত গণনা স্থগিত হবে না। এই ধারাটি মামলা, দরখাস্ত এবং জারি মামলা ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব বলা যায় যে সামান্য কিছু ব্যতিক্রম থাকলেও আইনগত অক্ষমতা নীতি নাবালক, উন্মাদ এবং জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে তাদের অক্ষমতা অবসানের পরবর্তী সময়ে মামলা বা দরখাস্ত করার সুযোগ প্রদান করে। এখানে ৬, ৭, ৮, ৯ এই 4টি সেকশনের উপরেই আছে। এরপর তামাদি মেয়াদ গণনার বিধানাবলী নিয়ে আছে, মোটামুটি একটু বড়, ধীরে সুস্থে পড়লেই হয়ে যাবে। আচ্ছা, কোনো মোকদ্দমার গণনা থেকে নিম্নোক্ত সময়গুলো বাদ দিতে হবে। কি কি সময় বাদ দিতে হবে? কোনো আইনানুগ কার্যধারা যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হবে। তামাদি আইন ১৯০৮-এর ১২ ধারা অনুসারে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে যেদিন থেকে উক্ত মেয়াদ গণনা করতে হবে সেই দিন বাদ যাবে। আবার কোনো আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় পুনর্নিরীক্ষণের দরখাস্তের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করতে যে রায় সম্পর্কে অভিযোগ করা হবে তা যেদিন ঘোষণা করা হয়েছে সেই দিন এবং যে ডিক্রি, দণ্ডাদেশ বা আপিল আদেশ হতে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে তার নকল গ্রহণ করতে যে সময় আবশ্যক তা বাদ দিতে হবে। একটু ফাস্ট হয়ে যাচ্ছে, স্লো করতে হবে। যে ক্ষেত্রে ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয় সেক্ষেত্রে উক্ত ডিক্রি যে রায়ের উপর প্রতিষ্ঠিত সেই রায়ের নকল পেতে যে সময় লাগে তা বাদ দিতে হবে। কোনো রোয়েদাদ নাকচ করার দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে রোয়েদাদের নকল পেতে যে সময় লাগে তা বাদ দিতে হবে। আচ্ছা, এবার বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এলাকা থেকে বিবাদী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সেই সময়টা বাদ দিতে হবে। এটা ১৩ ধারা অনুযায়ী কোনো মামলা দায়েরের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে বাংলাদেশ বহির্ভূত কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক প্রশাসিত এলাকা থেকে বিবাদীর অনুপস্থিতিকালটা বাদ যাবে। এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করতেও যে কার্যধারার যে সময় সেটাকে বাদ দিতে হবে। সেটা কীরকম? ১৯০৮ তামাদি আইন ১৯০৮-এর ১৪ ধারা অনুসারে কোনো মামলা দায়েরের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে বাদী আপিল আদালতে বিবাদীর বিরুদ্ধে যদি অন্য একটি দেওয়ানি কার্যক্রম যথাবিহিত যত্ন সহকারে চালাতে থাকে সেক্ষেত্রে উক্ত মোকদ্দমা কারণ যদি একই হয় এবং এখতিয়ার বা ত্রুটি বা অনুরূপ কোনো কারণে যে আদালতে শেষোক্ত কার্যক্রমের বিচার ক্ষমতা সম্পন্ন নয় এই আদালতে যদি সৎ বিশ্বাসে উপযুক্ত মামলা দায়ের করা হয় তাহলে যে সৎ বিশ্বাসে মামলা করার সময়টা সেটা বাদ যাবে। এবার কার্যধারা স্থগিত থাকাকালীন সময়টা বাদ যাবে। কি বলা আছে? তামাদি আইন ১৯০৮-এর ১৫ ধারা অনুসারে যে মামলা বা ডিক্রি জারির দরখাস্ত দায়েরের সময় জারি বা দাঁড়িয়ে করার সময় কোনো নিষেধাজ্ঞা বা আদেশ দ্বারা স্থগিত রাখা হয়েছে তার জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনার সময় যতদিন এই নিষেধাজ্ঞা বা আদেশ বলবৎ ছিল যেদিন তা প্রদান করা হয়েছিল এবং যেদিন তা প্রত্যাহার করা হয়েছিল তা বাদ দিতে হবে। ২. মামলার জন্য বর্তমানে বলবৎ অন্য কোনো আইনের বিধান অনুসারে নোটিশ দেওয়া হয়েছে তার নির্ধারিত সময় গণনা হতে বাদ দিতে হবে। এবার ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা মুলতবি থাকাকালীন যে সময়টা বাদ দিতে হবে সেটা হচ্ছে তামাদি আইন ১৯০৮-এর ১৬ ধারা অনুসারে ডিক্রি জারির নিলামে কৃত সম্পত্তির দখল পাওয়ার জন্য ক্রেতা কর্তৃক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনার সময় রদের জন্য দায়েরকৃত কার্যধারা যতদিন চলছে তা উক্ত মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। তামাদি আইন ১৯০৮-এর ১৭ ধারা অনুযায়ী মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যু হলে যেখানে কোনো ব্যক্তি জীবিত থাকলে একটি মামলা করার অধিকারী হতো সেখানে তার আইনগত প্রতিনিধি যেই দিন যোগ্যতা অর্জন করবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা করতে হবে। আরেকটা হচ্ছে যেখানে উক্ত ব্যক্তি জীবিত থাকলে তার বিরুদ্ধে অন্য একটি ব্যক্তি মামলা করার অধিকারী হতো যেখানে আইনগত প্রতিনিধি থাকলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে যে সময় মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি যেদিন যোগ্যতা সম্পন্ন হবে উক্ত সময় থেকে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। উল্লিখিত কোনো বিধানই প্রযোজ্য হবে না কোথায় কোথায়? অগ্রাধিকার কার্যকরণের মামলার ক্ষেত্রে বা স্থাবর সম্পত্তি দখল লাভের ক্ষেত্রে বা বংশোত্তর লাভের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে তামাদি মেয়াদ গণনার
বিধিবিধান। ধন্যবাদ। পরবর্তীতে নেক্সট সেগমেন্টে দেখা হবে ইনশাল্লাহ।